হরর স্টেশনে আপনাদের স্বাগত। হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর অন করে দিন ওই বেল আইকনটা। শুনতে থাকুন আজকের গল্প। পাপ বাপকে ছাড়ে না, এই কথাটা আমরা সবাই শুনেছি, কিন্তু সেই পাপ কি মৃত্যুর পরেও আমাদের পিছু ছাড়ে না? আজ আপনারা শুনবেন আমার লেখা দ্বিতীয় গল্প, মোহনপুরের অভিশাপ। গল্প শুরু করার আগে সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেল, নতুন নতুন ভয়ের সফরে যাবার জন্য। কারণ এখানে শুধু গল্প নয়, ভয় দেখানো হয়। আজ গল্প পাঠে আমি শুভজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প, মোহনপুরের অভিশাপ। আমার নাম সৌরভ। বহুদিন নিজের প্রিয় বন্ধু অর্ঘের সাথে আড্ডা দেওয়া হয়নি, তাই আজ প্ল্যান হলো আড্ডার। তাই অফিসের কাজ শেষ করে পুরনো আড্ডার জায়গায় চলে এলাম। চায়ের দোকানে গিয়ে দেখি অর্ঘ আগেই এসে গেছে। চায়ের কাপের ধুঁয়ো আকাশে উড়ছে, আর তার সাথে আমার জন্য একটি কাপও অপেক্ষা করছে। গাঢ় কালো চায়ের কাপে সুগন্ধি তুলসী পাতার অভাবনীয় সুবাস আর প্রিয় বন্ধুর সঙ্গ মুছে দিচ্ছিল সারা দিনের ক্লান্তি। আমি বললাম, কিরে, কেমন আছিস? কোথায় হারিয়ে গিয়েছিলিস এতদিন? অর্ঘ হাসি মুখে বলল, ওই ভাই, কাজের চাপে আড্ডাই হচ্ছিল না। তুই তো জানিস কাজের কি চাপ। তুই কেমন আছিস? এখন এখানে এসে বেশ ভালো লাগছে। চায়ের দোকানের পরিবেশে পুরনো বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে আমরা দুজনে নিজের অতীতের কথা স্মরণ করলাম। অতীতে কতবার আমরা এখানে এসে আড্ডা দিয়েছি, হাসি ঠাট্টা করেছি। কথার মাঝেই আমি বললাম, অনেক দিন কোথাও যাওয়া হয়নি, মনে হচ্ছে একটা ছোট্ট ছুটি নিয়ে কোথাও চলে যাই। অর্ঘ কৌতূহলীভাবে বলল, সত্যি কাজের চাপে কোথাও যাওয়া হয়নি। কিছুদিন ছুটি নিয়ে কোথাও যাওয়া যাক, কি বলিস? আমরা দুই বন্ধু ঠিক করলাম অফিস থেকে কিছুদিনের ছুটি নিয়ে পাহাড়ের কোলে মোহনপুর নামক একটি ছোট্ট গ্রামে যাওয়া। মোহনপুরের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক ইতিহাস আমাদের আকর্ষণ করেছিল। ছুটি নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। পথে পাহাড়ের কোলে গাড়ি চলতে চলতে চারপাশের দৃশ্য আমাদের মুগ্ধ করছিল। সবুজের ঘাসে আচ্ছাদিত মাঠ, ঘন জঙ্গল এবং কুয়াশার মাঝে প্রকৃতির অপরূপ রূপ আমাদের মন ভরিয়ে দিচ্ছিল। গ্রামে পৌঁছানোর পর মোহনপুর যেন এক নিস্তব্ধ ছবির মতো ফুটে উঠল। সরু পাথরের রাস্তা, পাহাড়ের কোল ঘেঁষে চলে আসা সোনালি সূর্যের আলো এবং চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাহাড়ের মেঘ যেন আমাদের অভ্যর্থনা জানাচ্ছিল। গ্রামে পৌঁছে আমরা মিস্টার সেনের হোমস্টেতে উঠলাম। হাসি মুখে আমাদের স্বাগত জানালেন মিস্টার সেন। আমাদের ঘর প্রস্তুতি ছিল। আমরা লাগেজ ব্যাগ রেখে বেরিয়ে এলাম। পাহাড়ের শীতল বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। সূর্য তখন দুই পাহাড়ের খাঁজে অস্ত যাচ্ছিল। তখন পুরো গ্রামটিকে একটি স্বর্গীয় রূপে মনে হচ্ছিল। সন্ধ্যাবেলায় পাহাড়ের ঠান্ডা আবহাওয়ায় চা খেতে খেতে দুই বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় হঠাৎ মিস্টার সেন হাজির হলেন। তিনি আমাদের উদ্দেশ্যে বললেন, আশা করছি আমাদের হোমস্টেতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আপনারা নতুন অতিথি, তাই কিছু কথা বলে রাখা ভালো। গ্রামের প্রান্তে ওই পাহাড়ের ওপর একটি পুরনো মন্দির আছে। গ্রামের মানুষজনের মতে সেটা অভিশপ্ত। অর্ঘ আগ্রহ নিয়ে বলল,
কিন্তু কেন? মন্দিরে কি আছে? মিস্টার সেনের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, অনেক বছর আগে সেখানে অপদেবতার অভিশাপ লেগেছে। যারা সেখানে গিয়েছে তারা আর ফিরে আসেনি। শুনেছি ওই মন্দিরে প্রবেশ করলে তারা হারিয়ে যায় ওই মন্দিরের অজানা রহস্যে। তাই বলছি ওই দিকে যাবেন না। আমরা দুই বন্ধু একে অপরের দিকে তাকিয়ে আর কিছু বললাম না। মিস্টার সেন এই বলে চলে গেলেন। আমাদের কৌতূহল আরও বেড়ে গেল। রাতের অন্ধকারে ঘরের বাইরে এসে ওই অভিশপ্ত মন্দিরের দিকে তাকিয়ে আমার অদ্ভুত এক অনুভূতি হতে লাগলো। মন্দিরের মুখে অবহেলার ছাপ, মাটির সঙ্গে মিশে গেছে দেওয়াল, এবং আশেপাশের অন্ধকার অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি করছিল। তাও আমরা ঠিক করলাম পরের দিনই ওই মন্দিরে যাবার। রাতের খাবার শেষ করে আমরা ঘুমিয়ে পড়লাম। কিন্তু সেই রাতেই অর্ঘ একটা ভয়ানক স্বপ্ন দেখে চিৎকার করে উঠল। আমি তাড়াতাড়ি ওর পাশে গিয়ে বললাম, কিরে, কি হয়েছে? তুই ঠিক আছিস কি? কোনো খারাপ স্বপ্ন টপ্ন দেখেছিস নাকি? অর্ঘ ঘেমে ভিজে গেছে। সে বলল, ভাই, স্বপ্নে দেখলাম আমি মন্দিরে ঢুকেছি। ভিতরে একটা ভয়ানক মূর্তি দেখলাম, জানিস? মূর্তির চোখ থেকে রক্ত ঝরছে, মুখে বিকট হাসি, আর হাতে একটা বড় কালো বই। আর দেখলাম কেউ একটা কালো বস্ত্র পরে ওই ভয়ানক মূর্তিটার পুজো করছে। হঠাৎ সেই ব্যক্তি আমার দিকে ফিরে তাকালো, আর আমি অবাক হয়ে গেলাম। সেই ব্যক্তিকে অবিকল আমার মতো দেখতে। সেই ব্যক্তি আমার দিকে তাকিয়ে বিকটভাবে হাসতে শুরু করলো। তারপরেই হঠাৎ ঘুমটা ভেঙে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। কিন্তু সেই সময় অর্ঘকে শান্ত করার জন্য বললাম, ধুর, কী সব বলছিস? মন্দিরের ব্যাপারে বেশি চিন্তা ভাবনা করছিস, তাই ভুলভাল স্বপ্ন দেখেছিস। ছাড়, ঘুমিয়ে পড়, বেশি ভাবিস না এইসব নিয়ে। সেই দিন রাতে দুই বন্ধু এইসব ভুলে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমরা মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সকালের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা বহু বছর ধরে পরিত্যক্ত। চারপাশে গাছপালা ঝোপঝাড়ে ঢাকা। মন্দিরের দেওয়ালে ফাটল ধরে গেছে। চারিপাশের অন্ধকার যেন প্রাচীর হয়ে আড়াল করে রেখেছে এই মন্দিরকে। মন্দিরের কাছে পৌঁছতেই আমরা বাতাসে একটা ভারী ভাব অনুভব করলাম। মন্দিরের সামনে একটি বৃহৎ প্রাচীন দরজা। দেখে এমন মনে হয় যেন যুগের পর যুগ কত রহস্য আড়াল করে রেখেছে এই দরজা নিজের মধ্যে। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল এই দরজাটার দিকে তাকিয়ে। বহু সময় ধরে বন্ধ থাকায় আমাদের বেশ বেগ পেতে হলো দরজাটি খুলতে। দরজা খুলতেই দেখলাম ধুলো আর জালের আস্তরণ আর একটা বোটকা গন্ধ। দেখেই বোঝা যায় মন্দিরটি বহু যুগ ধরে বন্ধ পড়ে আছে। জালের আস্তরণ সরিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে কোনো আলো প্রবেশ করছে না। অবিচ্ছেদ্য অন্ধকার গ্রাস করে রেখেছে মন্দিরটাকে। আমরা নিজেদের টর্চগুলো জ্বালিয়ে নিলাম, আর পাশে পড়ে থাকা একটা আগাছার ডালের সাহায্যে ধুলোর আস্তরণ সরিয়ে কিছুটা এগিয়ে গেলাম। আর এগিয়ে গিয়ে দেখলাম দেওয়ালে অদ্ভুত কিছু প্রতীক আঁকা রয়েছে, যা কোনো সাধারণ চিহ্ন নয়। আরও কিছুটা এগিয়ে গেলাম, দেখলাম মন্দিরটির উচ্চতা বেশ ভালোই। আমাদের টর্চের আলো মন্দিরের উপরের অন্ধকার ভেদ করতে পারছে না।
হঠাৎ সামনে টর্চের আলো ফেলতেই দেখলাম মন্দিরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে এক ভয়ানক মূর্তি। তার রক্ত চক্ষু আমাদের দিকে নিবদ্ধ। হঠাৎ এইরূপ দর্শনে আমার মুখ থেকে এক ভীতিকর শব্দ বেরিয়ে এলো। এই এটা কি? মূর্তিটা একটা কালো পাথরের তৈরি। মূর্তির চোখ দুটো অন্ধকার গহ্বরের মতো, আর হাতের আঙুলগুলো লম্বা ও কঙ্কালসা। এক হাতে নরক করটি আর অন্য হাতে একটা কালো বই। মূর্তির চারপাশে ধুলো আর জালের আস্তরণ। সেই কালো বইটির মলাটে লেখা অদ্ভুত কিছু প্রতীক। মূর্তির মুখে এক বিকট হাসি। উচ্চতা আন্দাজ 10 ফুট বা তার বেশি হবে। এই ভয়ঙ্কর মূর্তি দেখে আমরা শিউরে উঠলাম। তারপর ওখান থেকে এগিয়ে মন্দিরে ঘুরতে ঘুরতে আমরা দেখলাম মন্দিরের দেওয়ালে খোদাই করা কিছু অদ্ভুত ছবি। সেগুলো দেখেই বোঝা যাচ্ছে এখানে শয়তানের উপাসনা হতো। আরও কিছুটা সামনে এগিয়ে যেতে দেখলাম মন্দিরের গায়ে কিছু অদ্ভুত চিহ্ন। মনে হলো যে কোনো তান্ত্রিক এককালে এখানে তার শয়তানের উপাসনার ক্রিয়াকলাপ চালাতো। আমরা চারপাশে আরও দেখতে দেখতে মন্দিরের ভিতরে একটা ভাঙা দরজা আবিষ্কার করলাম। দরজাটা খোলার সাথে সাথে একটা ঠান্ডা বাতাস ঝাপটা মেরে গেল আমাদের। আর আমরা দেখতে পেলাম একটা সিঁড়ি নিচে নেমে গেছে। সাহস করে আমরা সেই সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। নিচে নামার পর আমরা দেখলাম একটি গোপন কক্ষ, যেখানে চাপ চাপ অন্ধকার নিজেদের আধিপত্য বিস্তার করেছে। সেই কক্ষে দেওয়ালে আরও কিছু অস্বাভাবিক প্রতীক আঁকা, নানা রকম পুঁথি ও বই রাখা, যা কোনোটাই সাধারণ বই নয়। সেই প্রতীকগুলোর দিকে তাকাতেই আমার মনে এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো। আর একটু এগিয়ে গিয়ে দেখলাম কক্ষের মধ্যে একটা পাথরের মূর্তি। কিন্তু আশ্চর্য ব্যাপার, হঠাৎ সেই মূর্তির চোখ থেকে বেরিয়ে আসতে লাগলো রক্ত, আর মুখে ফুটে উঠল এক বিকট হাসি। এই দেখে আমি আর অর্ঘ্য ভয় কাঁপতে শুরু করেছি। আমরা পালাতে চাইছি, কিন্তু আমাদের পা যেন মাটিতে আটকে গেছে। আমি অর্ঘ্যকে বললাম, বেরিয়ে চ ভাই, এখানে থাকা আমাদের জন্য ভালো নয়। হঠাৎ আমাদের চারপাশে ফিসফিসানি শব্দ শোনা যেতে লাগলো। আমাদের চারপাশের দেওয়াল কাঁপতে শুরু করেছে, আর সেই মূর্তির রক্তচক্ষু যেন আমাদের দিকে নিবদ্ধ। আমরা কোনো মতে দৌড়ে মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। মন্দিরের বাইরে বেরিয়ে এসে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, আর গাঢ় অন্ধকার ঘিরে ফেলেছে মন্দিরের চারপাশ। অদ্ভুত এক ভয়াবহ আকার ধারণ করেছে মন্দিরটি। আমরা কোনো মতে ফিরে এলাম হোমস্টেতে, কিন্তু আমাদের মনের সেই ভয় আমাদের পিছু ছাড়ল না। এসে থেকে আমাদের মনে হতে লাগলো কেউ বা কিছু আমাদের চারপাশে ঘুরছে, নজর রাখছে আমাদের ওপর। সেই দিন রাত্রে আমরা কিছু খেলাম না, শুয়ে পড়লাম। সারাদিন অনেক ধকল গেছে শরীর ও মনের ওপর দিয়ে, কিন্তু সেই ভয়টা কিছুতেই মুছে ফেলতে পারলাম না মনের মধ্যে থেকে। এইসব নিয়ে ভাবতে ভাবতে কখন যেন আমি আর অর্ঘ্য দুজনেই ঘুমিয়ে পড়লাম। কিন্তু সেই ঘুমের ব্যাঘাত ঘটে রাতে হঠাৎ দরজা খোলার শব্দে। আমার চোখে তখন নিদ্রাদেবী ভর করেছেন। হঠাৎ আমি দেখলাম অর্ঘ্য দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। আমি ঘুম জড়ানো চোখেই বললাম, কিরে, কি হলো? কোথায় যাচ্ছিস এত রাতে? অর্ঘ্য কোনো উত্তর দিল না, বেরিয়ে গেল।
আমার কথা যেন অর্ঘের কান অবধি পৌঁছাতে পারল না। হঠাৎ আমার মনে পড়ে যায় আজ মন্দিরের সেই অভিজ্ঞতার কথা, আর সেই মুহূর্তে আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম আর ছুটে গেলাম অর্ঘের পিছনে। আমাদের ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখলাম অর্ঘ হোমস্টে থেকে বেরিয়ে গেল। আমি দৌড় দিলাম ওর পিছনে। হঠাৎ নজরে পড়ল অর্ঘ এগিয়ে যাচ্ছে ওই ভগ্নপ্রায় অভিশপ্ত মন্দিরের দিকে, কিন্তু অর্ঘ নিজেও জানে না সে এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। আমি চিৎকার করে বললাম, অর্ঘ দাঁড়া, যাস না ওইদিকে। কিন্তু অর্ঘ যেন নিজের মধ্যে নেই সেই সময়। আমি কোনো রকমে ছুটে গিয়ে ধরে ফেললাম অর্ঘকে, আর সাথে সাথে অর্ঘর দেহ নিজের ভার ছেড়ে দিল। আমি ওখানেই অর্ঘকে শুইয়ে ওকে ঘোর থেকে বার করার চেষ্টা করতে লাগলাম। অর্ঘ, অর্ঘ ওঠ, কিরে, কি হয়েছে তোর? এই অর্ঘ। কিছুক্ষণ পর অর্ঘের ঘোর কাটে। অর্ঘ উঠে আমায় জিজ্ঞেস করে, আরে, এত রাতে আমরা এখানে কি করছি? আমি অর্ঘকে সব কথা খুলে বলি, আর আমরা দুজনেই বুঝতে পারি আমরা খুব বড় বিপদের সম্মুখীন হতে চলেছি। অর্ঘ আর আমি সেই রাতে হোমস্টেতে ফিরে আসি। ঠিক করি পরের দিন সকালেই বাড়ি ফিরে যাবার। পরের দিন আমরা কেউই খুব একটা কথা বলছিলাম না। আমি আমার ব্যাগ প্যাক করছিলাম, আর অর্ঘ কিছু একটা ভাবছিল ব্যালকনিতে দাঁড়িয়ে। আমি জিজ্ঞেস করলাম, কিরে, কি ভাবছিস? ব্যাগটা প্যাক কর, আজ দুপুরেই কিন্তু বেরিয়ে পড়ব। অর্ঘ বলল, আচ্ছা, আমরা আসার পর থেকে শুনলাম কেউ ওই মন্দিরে প্রবেশ করলে ফিরে আসে না। তাহলে আমরা বেঁচে ফিরলাম কিভাবে? ওই মন্দিরে যে কোনো অপশক্তির বাস আছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে সেই অপশক্তি আমাদের কোনো ক্ষতি করলো না কেন? আমি বললাম, তুই এখনো ওইসব নিয়ে ভাবছিস? আরে, আমরা বেঁচে ফিরে এসেছি এটাই অনেক। আর কাল রাতের কথা কি ভুলে গেছিস নাকি? ওইসব নিয়ে আর ভাবিস না, ব্যাগটা প্যাক কর তাড়াতাড়ি। সেই শুনে অর্ঘ পিছন ফিরে রুমে ঢুকতেই হঠাৎ অর্ঘ অচেতন হয়ে পড়ে যায়। আমি ছুটে যাই ওর কাছে। এই অর্ঘ, এই কিরে, কি হলো? অনেকক্ষণ পর জলের ঝাপটায় অর্ঘের জ্ঞান ফিরলে তার অসম্ভব মাথা যন্ত্রণা শুরু হয়, আর মনে পড়তে থাকে তার পূর্ব জন্মের কথা এবং তার কৃতকর্মের কথা। অর্ঘর পূর্ব জন্মের নাম ছিল অরিন্দম। অরিন্দম ছিল এক তান্ত্রিক, যিনি তার কালো জাদু এবং তন্ত্র সাধনার জন্য পরিচিত। মধ্যযুগীয় বাংলায় এক বিশিষ্ট পরিবারের সদস্য হিসাবে তার জন্ম। তার মা বাবা ছিলেন সমাজের উচ্চ পদস্থ এবং ধর্মবিশ্বাসী মানুষ, কিন্তু অরিন্দম ছিল সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ। অরিন্দম যখন তরুণ, তখন সে তন্ত্র সাধনা এবং অশুভ শক্তির প্রতি আকৃষ্ট হয়। তার মধ্যে এক অদ্ভুত আগ্রহ ছিল অন্ধকার শক্তির প্রতি। সে তন্ত্র সাধনা করতে শুরু করে এবং এক তন্ত্র সাধনার গুরুর কাছ থেকে অর্জন করে একটি প্রাচীন তন্ত্র সাধনার বই, যা তার কাছে ক্ষমতার উৎস হিসাবে দেখা দেয়। বইটি ছিল পুরনো ও বিরল, যা শয়তানের উপাসনার জন্য ব্যবহৃত হতো। অরিন্দম ওই বইয়ের সাহায্যে গভীর তন্ত্র সাধনা শুরু করে, যার মাধ্যমে সে অনেক শক্তির অধিকার লাভ করে। কিন্তু অরিন্দম তার ক্ষমতার অপব্যবহার করতে শুরু করে। সে তার শক্তি দ্বারা সমাজে নানা ধরনের প্রভাব ফেলতে থাকে। সে প্রাচীন ও অন্ধকার শক্তির সাহায্যে তার ক্ষমতা বৃদ্ধি করতে থাকে। তার এই ক্ষমতার দ্বারা সে অনেক মানুষের ক্ষতি করে
এবং সমাজে অস্থিরতা তৈরি করে। কিন্তু তার এই ক্ষমতার লোভ তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। একদিন অরিন্দম তার তন্ত্র সাধনার একটি বিপজ্জনক আচার করতে গিয়ে তার নিজের হাতে মুক্ত করে শয়তানের এক বৃহৎ অপশক্তিকে। এই অপশক্তি এতটাই ক্ষমতাশালী যে অরিন্দম সেই শক্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে চেষ্টা করে এই শক্তিকে আটকাবার, কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হয় এবং সেই অশুভ শক্তি তার ওপর আক্রমণ করে। অরিন্দম তার জীবনের শেষ মুহূর্তে বুঝতে পারে যে তার নিজের সৃষ্টি করা অপশক্তি তাকে ধ্বংস করতে চলেছে। এই অপশক্তি মুক্ত হলে এই গ্রাম শ্মশানে পরিণত হবে। তাই নিজের জীবনের শেষ সময় নিজের অর্জিত শক্তির দ্বারা বন্দি করে সেই অপশক্তিকে এই মন্দিরে। অরিন্দমের মৃত্যু ঘটে তার নিজের সৃষ্টি করা অশুভ শক্তি দ্বারা। তার মৃত্যুর পর সেই শক্তি বন্দী হয়ে যায় এই মন্দিরে। মন্দিরের মূর্তি সেই শয়তানের প্রতীক হিসাবে তৈরি হয়, যা অশুভ শক্তির অবতার। অরিন্দমের মৃত্যুর সাথে সাথে তার আত্মার ওপর একটি অভিশাপ নেমে আসে। তাকে আবার ফিরে আসতে হবে এই মন্দিরে, এবং যে অন্ধকার জগৎ থেকে জাগ্রত করেছিল এই অপশক্তিকে, আবার তাকে পাঠাতে হবে এই অপশক্তিকে সেই অন্ধকার জগতে। এরপর থেকেই মন্দিরটি ধীরে ধীরে একটি অন্ধকার অভিশপ্ত স্থান হয়ে ওঠে, যেখানে কেউ প্রবেশ করলে আর ফিরে আসতে পারে না। তাকে সেই অপশক্তি গ্রাস করে এবং ভস্মীভূত করে নিজের ক্রোধাগ্নিতে। অর্ঘ্য আসলে অরিন্দমের পুনর্জন্ম। তার পূর্ব জন্মের অভিশাপ এবং অপরাধ তাকে নিয়ে এসেছে এই জন্মে, যাতে সে তার পূর্ব জন্মের পাপের প্রায়শ্চিত্ত করতে পারে। অর্ঘ্যকে মন্দিরের অভিশাপ ভাঙার জন্য পূর্ব জন্ম দেওয়া হয়েছে। সে যেন শয়তানের শক্তিকে শেষ করতে পারে এবং তার পূর্ব জন্মের ভুলগুলো শোধরাতে পারে। তার পুরনো জীবন এবং অভিশাপের ইতিহাস তাকে মন্দিরে ফিরে যেতে বাধ্য করে। অর্ঘ্যের জ্ঞান ফিরে আসার পর অর্ঘ্য বলল, আমার মনে পড়েছে সবকিছু। আমি অরিন্দম। এই অভিশাপ আমাকে মুক্ত করতে হবে। এই অভিশাপকে শেষ করতে হবে আমায়। আমি বললাম, মানে কি বলছিস এই সব? অর্ঘ্য বলল, হ্যাঁ, এই সব কিছু আমার ভুল। এখন সব ঠিক করতে হবে আমায়। অর্ঘ্য তার পূর্ব জন্মের সব কথা আমায় জানায়। আমি শুনে আশ্চর্য হয়ে যাই। কিছুক্ষণ চুপ করে থেকে আমি বললাম, তুই কি করবি? অর্ঘ্য বলল, আমায় আবার ফিরে যেতে হবে ওই মন্দিরে। কিন্তু অর্ঘ্যের অনুশোচনা হতে থাকে তার পূর্ব জন্মের কৃতকর্মের জন্য। তার জন্যে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে। তাই এখন সে শেষ করবে এই অভিশাপ, মুক্ত করবে এই মোহনপুর গ্রামকে এই অভিশাপ থেকে। অর্ঘ্য বলল, আমি একা যাব। তুই এখানে থাক। ওখানে গেলে বিপদ হতে পারে, আর আমি চাই না তুই কোনো বিপদে পড়িস আমার জন্য। আমি বললাম, না, আমি তোকে একা ছাড়বো না। গেলে একসাথে যাব, আর না হলে কেউ যাব না। অনেক তর্ক বিতর্ক হবার পর অর্ঘ্য রাজি হয় একসাথে যেতে। আমরা মন্দিরে ফিরে গেলাম। অর্ঘ্য মূর্তির হাত থেকে বইটা তুলে নিল। মন্দিরের ভিতরে অর্ঘ্য এবং আমি যখন শেষবারের মতো প্রবেশ করলাম, তখন অন্ধকারের মধ্যে একটি গভীর নীরবতা বিরাজ করছিল। অর্ঘ্য দ্রুত একটি মন্ত্রের সাহায্যে আমাদের চারপাশে একটি শক্তিশালী গোলাকার বৃত্ত তৈরি করে
এই বৃত্তটি কালো শক্তির বিরুদ্ধে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য করা হয়েছিল। যখন অর্ঘ্য মন্ত্র পাঠ করতে শুরু করলো, মূর্তির চোখে এক ভয়ঙ্কর ঝলক দেখা গেল। মূর্তিটি হঠাৎ জীবিত হয়ে উঠল এবং তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এক প্রকার টানা পোড়েনের মতো কর্কশ শব্দ করে উঠল। মূর্তির মুখে এক অস্বাভাবিক ক্রোধ ফুটে উঠল, যা সারা মন্দিরের অন্ধকারের গভীরতা বাড়িয়ে তুলল। তার চোখের গভীর অন্ধকার গহ্বর যেন মন্দিরের চারপাশে অন্ধকারের প্রাচীর তৈরি করছে। মূর্তিটি ক্ষিপ্ত হয়ে বৃত্তের দিকে তেড়ে আসলো, কিন্তু প্রথমে এটি বৃত্তের ধাক্কা খেয়ে কিছুটা পিছিয়ে গেল, কিন্তু তারপর ক্রমাগত আক্রমণ করতে লাগলো ওই বৃত্তের ওপর। মূর্তির আঘাতের ফলে বৃত্তের শক্তি কমতে শুরু করেছে এবং মন্দিরের দেওয়ালগুলি কাঁপতে লাগলো। আমি চিৎকার করে বললাম, অর্ঘ্য সাবধান! মূর্তির ক্রমাগত আঘাতে বৃত্তের শক্তি ক্ষীণ হতে লাগলো। অর্ঘ্য বুঝতে পারল হাতে সময় খুব কম এবং তাকে দ্রুত কাজ করতে হবে। সে অনবরত মন্ত্র পাঠ করতে থাকল। তার মুখে দৃঢ় সংকল্পের ছাপ। তার মুখ থেকে ঘাম ঝরতে শুরু করেছে, কিন্তু সে থেমে গেল না। অর্ঘ্য মন্ত্র পাঠ করতে করতে বলল, সৌরভ, তুই চলে যা, এটা আমার লড়াই। আমি চাই না আমার জন্য আমার প্রিয় বন্ধুর কোনো ক্ষতি হোক। যা ভাই, এই শয়তান মন্দিরের বাইরে যেতে পারবে না। আমি এই শয়তানকে আটকাচ্ছি। তুই বেরিয়ে যা মন্দির থেকে, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যা। সেই শয়তানের চিৎকারে মন্দিরের দেওয়াল কাঁপতে থাকলো। যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে এই ভগ্নপ্রায় মন্দির। কিন্তু আমি আমার প্রিয় বন্ধুকে এই অবস্থায় একা ছেড়ে আসতে পারিনি। আমি বললাম, আমি তোকে একা রেখে যাব না। এমন সময় হঠাৎ মন্দিরের ছাদ থেকে ভেঙে পড়ল একটা বড় পাথরের টুকরো। আমি ছিটকে পড়লাম বৃত্তের বাইরে, আর সেই মুহূর্তে মূর্তিমান শয়তান তেড়ে এলো আমার দিকে। সাথে সাথে অর্ঘ্য বেরিয়ে আসে ওই বৃত্ত থেকে আর আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর সেই শয়তান ঝাঁপিয়ে পড়ে অর্ঘ্যের ওপর। আমি চিৎকার করে ডেকে উঠলাম, অর্ঘ্য! কিন্তু অর্ঘ্য নিজের মন্ত্র উচ্চারণ থামালো না। আমি অসহায়ভাবে দেখছিলাম আমার প্রিয় বন্ধু মৃত্যুর সাথে লড়াই করছে। ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে ওর দেহ। আমি চেয়েও কিছু করতে পারছি না নিজের প্রিয় বন্ধুকে বাঁচানোর জন্য। অর্ঘ্যের দেহ থেকে বেরিয়ে আসছে অবিরাম রক্তের ধারা, কিন্তু অর্ঘ্য নিজের যুদ্ধ চালিয়ে যাচ্ছে ক্রমাগত। এই যেন আমার বন্ধু নয়, দেখছি এক সাহসী যোদ্ধাকে, যে নিজের জীবন বিপন্ন করে বাঁচানোর চেষ্টা করছে আমায় আর এই মোহনপুর গ্রামকে। আজ যেন নিজের প্রিয় বন্ধুর প্রতি শ্রদ্ধায় মাথা নিচু হয়ে আসছে। অর্ঘ্যের মন্ত্র সম্পূর্ণ হলো এবং সেই শয়তান অন্ধকার কুণ্ডলী পাকিয়ে উঠে যায় ওপরের দিকে এবং এক বিস্ফোরণের সাথে মিলিয়ে যায় অন্ধকারের অতল গহ্বরে। আর নিমেষে সেই শয়তানের মূর্তি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু অর্ঘ্যের দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে ওই শয়তানের আঘাতে। আমি ছুটে গেলাম অর্ঘ্যর কাছে, ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলাম। অর্ঘ্যের শরীর ভিজে গেছে
তার লাল রক্তের স্রোতে। ওকে জিজ্ঞেস করলাম, কেন কেন তুই বেরিয়ে এলি ওই বৃত্ত থেকে? অর্ঘ্য বলল, আমি চাইনি তোর কোনো ক্ষতি হোক আমার জন্য। অনেক মানুষের ক্ষতি হয়েছে আমার জন্য। তোর কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। অর্ঘ্যের শেষ মুহূর্তে আমার দিকে তাকিয়ে সে বলল, তুই বেঁচে থাক, তোর মধ্যে বেঁচে থাকবো আমি। ভালো থাকিস। এই বলে অর্ঘ্য তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আমি আমার বন্ধুর নিথর দেহ ধরে কাঁদতে কাঁদতে বুঝলাম, অর্ঘ্যর আত্মত্যাগের ফলে মন্দিরের অভিশাপ চিরতরে ভেঙে গেছে। অর্ঘ্যের নিথর দেহ নিয়ে মন্দির থেকে বেরিয়ে আসার পর সেই মন্দিরটি অভিশাপ থেকে মুক্ত হয়ে অব্যাহতি নেয় নিজের বহু যুগের দায়িত্ব থেকে এবং ধূলিসাৎ হয়। আমি মিস্টার সেনকে সমস্ত ঘটনা জানিয়ে অর্ঘ্যের মরদেহ নিয়ে ফিরে এলাম। মন্দিরের অভিশাপ চিরদিনের জন্য নিঃশেষ হয়ে গেল, কিন্তু আমার হৃদয়ে থেকে গেল আমার প্রিয় বন্ধুর আত্মত্যাগের চিহ্ন। প্রতিবার যখন আমি এই ঘটনার কথা ভাবি, আমার চোখ অশ্রুপূর্ণ হয়ে আসে এবং অর্ঘ্যের মুখ ভেসে ওঠে আমার মনের আয়নায়। আমি কোনোদিন ভুলতে পারবো না এই ঘটনা আর আমার প্রিয় বন্ধুকে। এটাই ছিল আমার জীবনে সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা। আর আমার প্রিয় বন্ধুর আত্মত্যাগ আমাকে শিখিয়েছে সত্যিকারের বন্ধুত্ব এবং আত্মত্যাগের মানে কি। আশা করছি আজকের গল্প আপনাদের ভালো লেগেছে। স্বার্থপর এই দুনিয়ায় আজকের গল্প আমাদের শেখালো সত্যিকারের বন্ধুত্বের মানে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই কমেন্টের মধ্যে থেকে আমরা বেছে নেব কিছু সেরা কমেন্ট আমাদের আড্ডার জন্য। আর জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমাদের এই গল্প শুনছেন। আরও এরকম গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল আর অল করে দিন ওই বেল আইকনটা। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভয়ের সফরে। সবাই ভালো থাকবে, ভয়ে থাকবে।